ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন শ্রী ডক্টর জোবাইদা রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য সিনিয়র নেতারা। রাত ৮টার দিকে তিনি সিলেট পৌঁছান। বিমানবন্দরে নেমে রাতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহ এলাহের মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর বৃহস্পতিবার থেকে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সফরের প্রথম দিনেই ৬টি জেলায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার সকাল 10:30টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রচার শুরু করবেন তিনি। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন। দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এবং নরসিংদী পৌর পার্কে সমাবেশ করবেন। ফেরার পথে নারায়ণগঞ্জের ২৫০০ বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অংশ নেবেন। প্রচারণা শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ ২২ বছর পর সিলেট গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জনসভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। এরই মধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ কমিশনার। বৃহস্পতিবার সকালের জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ছবিতে হাফিজা খানম জুথের রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে নগর জুড়ে পোস্টার লাগানো হলেও দলীয় নির্দেশনা অনুযায়ী আলিয়া মাদ্রাসা মাঠের ভেতরে কোনো পোস্টার বা ব্যানার লাগানো হয়নি। এই জনসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস। মঞ্চ, মাঠ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে, এই জনসভায় উপস্থিত হবে এবং আমরা আমাদের সিকিউরিটি ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পারব। এই জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। ফ্যাসিবাদের পক্ষ ছাড়া অন্য কারো হ্যাঁ ভোটের বিপক্ষে কাজ করার কথা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী সফর বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় জামাত আমিরের নির্বাচনী সফর ও প্রচারণার বিষয়ে এহসানুল মাহবুব বলেন, ঢাকা 15 আসন থেকে 22 জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বাংলাদেশ জামাতে ইসলামী। পরে 23 থেকে 24 জানুয়ারি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর সফর করবেন জামাতের আমির। এরপর 25 তারিখ আবার ঢাকায় ফিরে 5, 6 ও 7 আসনে জনসভা করবেন। নির্বাচনী প্রচারণার জন্য আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে। আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি। আমরা আশা করছি যে প্রশাসন, যেহেতু শীর্ষ নেতা তিনি আমাদের, তার সাথে আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হবে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এনশিওর করবেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই এই দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষ করে এখন হা ভোট জয় হোক, এটা আমরা চাই। ফ্যাসিবাদের দূষর ছাড়া আর কেউ না ভোটের পক্ষে থাকার কথা না। মব করে জনমত প্রভাবিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। জনগণের প্রতি আস্থা রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান আমির। বলেন, যেই নির্বাচিত হোক, সব রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা।
ইলিয়াস মাতবরের রিপোর্ট। গতকাল রাজধানী মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে দুপুরে হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, ফেসিবাদের মতো করে আবার নির্বাচনের পরিবেশ তৈরি করলে বাংলার যুব সমাজ তাদেরকে সমুচিত জবাব দেবে। যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। আমরা আর দেখতে চাই না, আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা দেশে একটা শান্তিপূর্ণ, একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর আগে সকালে হাসপাতালে আহতদের দেখতে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসান মাহবুব জুবাইরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমরা প্রয়োজনে তাদের তালিকাও একসময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব। এদিকে সকালে হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয়, কোন সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা সহ সারা দেশে প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হলো প্রতীক। প্রাপ্ত প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে পুরোদমে ভোটের মাঠে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। রাজধানীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার 14টি আসন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 এবং জেলা প্রশাসকের কার্যালয়ে 4টি আসনে প্রতীক বরাদ্দ দিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা আচরণবিধি মানলে তা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আগামী নির্বাচনে কোনো পক্ষপাতের সুযোগ নেই। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আরো জানাচ্ছেন মেপ্তা গালিব। সারা দেশে 300 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে দিনব্যাপী চলে আনুষ্ঠানিকতা। প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রতীক নিতে ভিড় জমান এসব কার্যালয়ে। রাজধানী ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ 3টি কেন্দ্রে এসে প্রার্থীরা দলীয় এবং স্বতন্ত্র প্রতীক পেয়ে গণমাধ্যমের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। Two political party, they are already thinking either they or someone else will come. তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি, এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করার জন্য। রিটার্নিং কর্মকর্তা সহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কোনো পক্ষপাতের সুযোগ নেই বলে জানিয়েছেন। আমি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম কোনো কাউকে ছাড় দিয়ে চলি না। একটা সহমর্মিতা আচরণ করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো, এটা আমরা আশা করব। আপনাদের এনশিওর করতে হবে আপনার কোনো রকমের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই যে সুষ্ঠু নির্বাচন, যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না। আমরা যারা প্রার্থী আছি, আমরাই জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি। গণতন্ত্রের পথে আগাচ্ছি, তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে, আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন, সরকারকে যারা পরিচালনা করবেন, তাদের ভিতরে অবশ্যই এই পরিবর্তনটা আনতে হবে। বিএনপি চেয়ারম্যান ও জামাত আমিরের পক্ষে প্রতীক বরাদ্দ নেন তাদের প্রতিনিধিরা। এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাস মুক্ত, ভয়ভীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী 12 তারিখে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে
এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করে সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যেন কোনো কিছুর অভাব না থাকে সেই ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনের নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন। পরে ব্রিফিংয়ে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভা। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্য, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রধানগণ, ইসি সচিবসহ অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা প্রিপারেশন সেটাও যেমন রিভিউ করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি রিলেটেড যতগুলো প্রিপারেশন আছে সেগুলো রিভিউ করা হচ্ছে। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে শরণাতীতকালের মধ্যে সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মির সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। সো আমরা এটা নিয়ে মোটেও ওরি না, বরঞ্চ আপনি বলতে পারেন এবার রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় বিচারিক ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ টিম থাকবে দেশব্যাপী। আমরা আশা করি যে একটা জায়গায়ও ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। আর আজকে জানানো হয় যে আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। সাধারণ নির্বাচন এবং গণভোট একসাথে হবার কারণে ফলাফল প্রকাশে দেরি হতে পারে জানিয়ে এ নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান শফিকুল আলম। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে, তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট, তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 জানুয়ারি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তা সহ 3 অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হবে 18 ফেব্রুয়ারি। রিপোর্ট। সকালে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় অভিযুক্ত 10 সেনা কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ মোট অভিযুক্ত 17 জন। এদিন সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। প্রথম সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, ট্রাইব্যুনালের পূর্বানুমতি ক্রমে ইতিমধ্যে টিএফআই সেল পরিদর্শন করেছেন তারা। এই অতি সংক্ষিপ্ত সময়ে আমাদের ইনকমপ্লিট হয়ে গেছে, তো মাননীয় ট্রাইব্যুনাল বলেছে
কনভিন্সড হয়েছে, তারা আরও 2 দিন সময় দিবে বলে আশ্বাস দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 3 অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে মামলার অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব অজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। আমরা ট্রায়ালে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না। এদিকে 71-এ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। আইসিসি টি20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে চলমান অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বুধবার আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতির অবস্থান বজায় থাকলে বাংলাদেশ দলকে 2026 টি20 বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হবে। আইসিসি সদস্যদের মধ্যে এই নিয়ে ভোটাভুটিতে এই সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিয়েছেন। এক্ষেত্রে আইসিসি বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে আর একদিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আইসিসি বোর্ডের গুরুত্বপূর্ণ এই বৈঠকে চেয়ারম্যান জয় শাহ ছাড়া উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শামি সিলভা, পিসিবি চেয়ারম্যান মাসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান মাইক ওয়ার্ড সহ সব পূর্ণ সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। বুধবার 23 সদস্য বিশিষ্ট ওই কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। গত 27 জুলাই 2025 তারিখে সরকার 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। 2013 সালে 8ম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ 12 বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশন সরকারি কর্মচারীদের জন্য 20 স্কেলে বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। রমজানের আগে এলপিজি গ্যাসের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের এলপিজি বহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে, তবে বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এলপিজি বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। এবং এগুলো আমাদেরকে কিন্তু আগেও জানাইছিল যে ইরান থেকে এরকম এলপিজি, যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞাকে কার্যকর করার জন্য যে জাহাজগুলো এই ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। তো এখন ওরাই তো এই রিজিয়নে এলপিজি আনে, তো এই জন্য এই ইন্টারাপশনটা হয়েছে। তো এখন এই যে ওরা অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে এটা যদি সত্যি হয়, কারণ এটা তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। আর পাশাপাশিভাবে আমরা
বিপিসিকে অনুমতি দিছি। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট সহ ৮ জেলা ডিজিটাল জামিননামা ই-বেইল বন্ড উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকাল 10টায় সচিবালয়ে এই সেবার উদ্বোধন করেন তিনি। ই-বেইল বন্ড চালুর মাধ্যমে একজন বন্দীকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, এর আগে 10 থেকে 12 ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে, ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘায়িত করতে পারবে না। আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরও কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। বুঝতেই পারছেন, এতে মামলা নিষ্পত্তি দ্রুততর হচ্ছে, দুর্নীতি এবং ভোগান্তির সুযোগ বন্ধ হচ্ছে। কিন্তু যখন আপনার এই যুগান্তকারী কাজটা সম্পন্ন হবে, তখন জমি জমা সংক্রান্ত মামলা এবং জমি জমা সংক্রান্ত মামলা থেকে অনেক ফৌজদারি মামলা হয়, সেই মামলার প্রকোপ বহুলাংশে কমে যাবে। এই কাজটা অলরেডি শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি এবং জীবন জীবিকা নির্বাহের জন্য আরও 1 কোটি টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা মন্ত্রী পরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া হবে, আর জীবন জীবিকার জন্য 1 কোটি টাকা দেয়া হবে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি। পুরোটা রাখবে না, যা এটা আমরা আর 1 কোটি টাকা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। 2 কোটি টাকা, 1 কোটি টাকা পুরোটা খরচ হবে না। খেজুর রস, খেজুর গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর। ভেজাল গুড়ের কারণে জেলার এই ব্র্যান্ডিং আজ বিলুপ্তের পথে। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো গুড় খাঁটি খেজুর গুড় বলে বিক্রি হচ্ছে হাটবাজারে, যা খেলে হতে পারে কিডনি বিকল সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যদিও ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। দুপুর গড়িয়ে বিকেল, পূবের সূর্য তখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে। ঠিক সে সময় খেজুর গাছের পরিচর্যা শেষে গাছে গাছে রসের হাড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এই দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভোরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ে সয়লাভ পুরো জেলা। দীর্ঘদিন এই জায়গায় খাঁটি খেজুরের গুড় পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভেজাল গুড়ে সয়লাভ। ভেজাল মিশ্রিত চিনি এবং কেমিক্যাল মিশ্রিত গুড় পাওয়া যায়, এবং যেই গুড়গুলো আসলে কিছু গুড় পাওয়া যায় সেটা আসলে অনেক দাম দিয়ে কিনতে হয়, সেটা আমরা সাধারণ ক্রেতারা আমাদের কেনা সম্ভব হচ্ছে না। হালকা চিনি মিশ্রিত থাকে, মানে হালকা চিনি থাকে স্যার, এছাড়া ব্যতিক্রম কোনো রং ধং কোনো কিছু থাকে না, খালি চিনি, একটু চিনি, আর কিছু না। অরিজিনাল গুড় আপনার অর্ডার দিলেই পাওয়া যায়, আর সেকেন্ডে আপনার সবসময় চলতে আছে। আর বিভিন্ন জায়গায় ফ্যাক্টরির গুড়, ওই চাষের গুড়, ওই হলো আপনার কেমিক্যাল হ্যান ত্যান দিয়ে বেচে। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণ ব্যাধি, ক্যান্সারও। বিশেষ করে হজম শক্তি তাদের সমস্যা হবে, এবং লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, এবং দীর্ঘ মেয়াদে যদি তারা বারবার এই ভেজাল বা এটার মধ্যে যদি কার্সিনোজেনিক কোনো এজেন্টও থাকে, সেরকম বিষাক্ত কোনো যে কিছু থাকে, তাহলে কিন্তু আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। এক্ষেত্রে আমি বলবো, আমাদের যারা ভোক্তা আছেন তাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জানাতে হবে, এবং যারা ভেজাল গুড় করছে তাদের থেকে গুড় কেনা বন্ধ হয়ে গেলে তো মানুষ যদি সচেতন হয়, তাহলে ওরা হয়তো বা এটাতে আর উদ্বুদ্ধ হবে না। তথ্য বলছে, যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা নকল গুড় বিক্রি হয় 250 থেকে 300 টাকায়। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।